আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করি 36শে জুলাই যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং আপনি যেই প্রশ্নটা আমাকে করেছেন, সম্প্রতি সময় আমার পিছনে একটি কুচক্র মহল উঠে পড়ে লেগেছে যে আমাকে যে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য। আর আমাকে সেন্ট্রাল শোকজ লেটার দিয়েছে, সেটা 3 দিনের ব্যাখ্যাও চেয়েছেন। আমি সেটার জন্য প্রিপেয়ার। আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়াতে এবং কিছু মিডিয়াতে যে একটা ভিডিও 6 মিনিটের, সেই ভিডিওটা হচ্ছে আপনার বিগত 6 মাস আগের। সেটার একটা কল রেকর্ড আমাদের কাছে অলরেডি আমার কাছে আছে। এই ভিডিওটা হচ্ছে ইস্টার্ন কেবলস নামে একটা কোম্পানি আছে। ওই কোম্পানির প্রায় 30 থেকে 40 জন কর্মচারী, তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে কী করা হয়, মানে বহিষ্কার করার এরকম অপচেষ্টা চালায়। তখন ইস্টার্ন কেবলের কর্মচারীরা আমার সাথে যোগাযোগ করেন। সেখানে আমার সাথে আরও 4-5 জন ভাই ছিলেন, বিশেষ করে সিটি কলেজের শিবিরের মামুন ছিলেন এবং ফারুক ছিলেন। তার সাথে আমার সহযোদ্ধা অনেকেই ছিলেন। আমরা একসাথে সেই ইস্টার্ন কেবলসের প্রতিষ্ঠানে যাওয়ার পরে সেখানে 150 শ্রমিক নিচে জড়ো হয়েছিল। আমি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে তারপর আমি প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সাথে কথা বলতে যাই। তিনি আমাকে আশ্বস্ত করেন, দেখো নিজামুদ্দিন, যে এই বিষয়টা আসলে মেনে নেওয়া যাবে না, কারণ এটা উপর থেকে আমার প্রেশার আছে যে ওরা ঠিক মতন ডিউটি পালন করতো না। তো আমি বলছি, দেখেন এরা এই 10-12 হাজার টাকা স্যালারি পায়, এই স্যালারিতে তাদের কি জীবন চলে, জীবিকা চলে। যদি আপনি এদেরকে যদি আপনি যে সিম্পিতি দেখে যদি ওদেরকে রাখেন, জিনিসটা ওদের পরিবারগুলোর জীবনও বাঁচবে, কারণ এই সামান্য বেতন দিয়ে তার পরিবারটা চলে। তো আমি ওনাকে মানে আমার যতটুকু কনভিন্স করার আমি করছি। উনি একটা পর্যায়ে বলে, ঠিক আছে নিজামুদ্দিন, আপনি আসছেন, আপনাকে ধন্যবাদ। তারপরে সেখান থেকে আমি বের হয়ে চলে আসি। এই ভিডিওটা ছিল বিগত 6 মাস আগের। একটা কল রেকর্ড আছে, কল রেকর্ডটা আমি আপনাদেরকে একটু শোনাই। একজন সাংবাদিক আজকে সকালে, একটু শোনেন না, ঠিক আছে, এটা আমার অফিসের ঘটনা। এটা আপনার জুলাই 5 আগস্ট 24-এর পরবর্তী একটা সময়, যেটা আমার নাই নিজামুদ্দিন আপনার 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের সময় একটা বিভিন্ন দপ্তরে গেছে, বিভিন্ন প্রতিষ্ঠানে গেছে। সামান্য আমার দপ্তর গেছিল, এর মধ্যে নিজামুদ্দিন ছিল, তখন ছিল। কিন্তু আমার সমস্যা ছিল যে আমার প্রদেশ কিছু ওই যে শ্রমিক যারা আছে ডেলি বেসিস তাদের কিছু বাস্তবায়নের জন্য এদেরকে নিয়ে গেছিল। তো যখন আমি সবাইকে বোঝালাম যেগুলো লিগাল যে সমস্ত জিনিস ছিল এগুলো সবাই ফুলফিল করছি, আর এখন যে ব্যাপারে নিয়ে আসছে এগুলো হচ্ছে ইলিগাল গেমার। এগুলো সরকারের উচ্চ পদস্থ মানে উচ্চ মহাকারে এগুলো যদি হয়ে আসে আর কি, তাদের পক্ষে কোনো ইন্ডিয়ান পাশে তাহলে করতে পারবো। আমি সব জিনিসগুলো ওনাকে বোঝাইছি। নিজামুদ্দিন সাহেব কোন জিনিসটা বুঝছেন, বোঝার পর ওরা চলে গেছে আর কি। ওই ঘটনাটা ঘটছে যে আমার অফিসে যে ভিডিওটা ধারণ করছে সেটা আমার অফিসে, অন্য কোথাও না। এবং ওই নিজামুদ্দিন সাহেব তখন তার একটা ফোন আসছিল, সে ওনার বাসা থেকে ফোন করতেছিল, কোনো একটা লোকের সঙ্গে কথা বলতে করছিল। ওখানে পুলিশ কমিশনের কথা আসছে, বলতেছে কথা আসছে। এগুলো ভিন্ন কেস, যেগুলো আমার প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কিছু না। ভিডিওটা দেখলাম, এই ভিডিওটা আমার প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কিছু না। ওখানে পুলিশ কমিশনের কথা আসছে, কথা আসছে, এটা ভিন্ন একটি শুনে সে কথা বলতেছিল আর কি। আপনারা অলরেডি অডিও রেকর্ডটা শুনছেন। আপনি চাইলে ওনার নাম্বার আছে, ইস্টার্ন কেবলের মালিকের নাম্বার আমার কাছে আছে এবং সাংবাদিকের কাছেও আছে। আপনারা পার্সোনালি কল দিয়ে জানতে পারবেন। তো সম্পূর্ণ ওই ভিডিওটা দিয়ে আমাকে কোতোয়ালির ভিডিও বলে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে, অলরেডি ফাঁসিয়ে দিয়েছে। সেটা আপনারা ম্যাক্সিমাম মিডিয়ায় দেখছি যে ভিডিওটা কাভারেজ করছে এবং সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে আমাদের পাশে ছিলেন, এবং আমি মনে করি ঠিক এই সময় আমার ব্যক্তিগত নিজামুদ্দিনের পাশে থাকবেন। আমি সেই এমন একজন ব্যক্তির জন্য আমি শোকজ খেয়েছি। তিনি ছিলেন মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেটরের একজন কর্মকর্তা। তিনি বিগত 16টি বছর ফেসিবাদ খুনি হাসিনার সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করছেন এবং তিনি তার একটা লিখিত পেড আছে, স্বাক্ষরিত, সেটা হচ্ছে 11/7/2024। সেখানে তিনি চট্টগ্রামের বিএনপির যে সালাউদ্দিন কাদের,
যাকে ফেসিস্টের আমলে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল ফাঁসি দিয়ে তাকেও উদ্দেশ্য করে তারা আমি ফেটটা আমার কাছে আছে, আপনারা দেখবেন, তাকে নিয়েও কি করছে, বাজে একটা মন্তব্য করে সেখানে সে স্বাক্ষরিত করছে। এবং শ্রমিক লীগের নেতা নওশাদ জামান সেখানে 11/7/2024 স্বাক্ষরিত। সে কিভাবে একজন জামাতের রোকন হয় আপনাদের কাছে আমার প্রশ্ন। কারণ আমি যতটুকু জানি একজন জামাতের রোকন হতে হলে মিনিমাম 1 বছর লাগে, যেখানে তার স্বাক্ষরিত সিল 7/11/2024 ওইটা আমার কাছে আছে, ইতিমধ্যে আপনারাও পেয়েছেন, না পেলে আমার কাছে আছে, আমি দিতে পারবো। এবং তার পর্যাপ্ত পরিমাণ এভিডেন্স আছে, এভিডেন্সগুলো আপনারা দেখেন। এই যে নওশাদ জামান বর্তমানে এই অবস্থা, তার এই স্বাক্ষরিত সিল 11/7/2024 11/7/2024 এই নওশাদ জামান এই ভিকটিম একজন অলরেডি এখন জেলে আছে, তার সহযোদ্ধা, এবং তিনিও সেদিন মানে কোতোয়ালি তাকে গ্রেপ্তার করছে। তারপরে আসেন তার স্বাক্ষরিত ফেডারেল অফ নাই। তারপরে আসেন এই কুখ্যাত নপেল, যেই নপেলের সাথে তার ছবি আছে। আসেন আজম নাসিরের সাথে, সে কিভাবে জামাতের নেতা হয়। এরকম হিউজ পরিমাণ তার এভিডেন্স আছে, এভিডেন্সের শেষ নাই। যাক, এগুলো আমি আপনাদেরকে একটা কপি আপনাদেরকে দিয়ে দিব। তো আমি জুলাই আগস্টে যখন আমি রাজপথে নামি, আমি আসলে ফ্যাসিস্টের বিরুদ্ধে নামি। কারণ বিগত 17টি বছর এই খুনি হাসিনা বিভিন্ন মতামতকে তারা প্রাধান্য দিতেন না, এবং তিনি অন্যের মতাদর্শে প্রাধান্য তো দিতেন না, উল্টা তাদেরকে যেভাবে পারত গুম খুম নির্যাতন চালিয়ে যেত। বিগত 17টি বছর আমার মনে হয় 1000-এর অধিক বাইক গুম হয়েছে, খুন হয়েছে, এবং তাদেরকে রিমান্ডে নিয়ে অত্যাচার করছে। এবং সে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সে দেশ থেকে পালাতে বাধ্য হয়, এবং সেই খুনি হাসিনা ভারতে চলে গিয়েছেন। কিন্তু তার দোসররা এখনও বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে আছে এবং অঞ্চলে আছে, এবং আশেপাশে অলিতে গলিতে সব জায়গায় আছেন। এবং আমরা দেখছি এখানে প্রশাসনের একটা অনীহা। প্রশাসন 5 আগস্টের পরবর্তী সময় দেখছি প্রশাসনকে আমাদের হেল্প করতে হয়, আমাদের হেল্প নিতে হয়। কেন? 5 আগস্টের আগে খুনি হাসিনা যখন অর্ডার দিতেন, তার অর্ডারের চেয়ে 3 গুণ 4 গুণ বেশি করতেন। আপনারা দেখতেন সে সময়ে সিচুয়েশনটা আপনারা দেখছেন। কিন্তু আমার প্রশাসনের কাছে প্রশ্ন, আপনারা যখন দায়িত্ব নিয়ে ফ্যাসিস্টের যে দোসররা বাংলাদেশে এখন অবস্থান করছে তাদেরকে গ্রেপ্তার করতে পারছেন না, সেখানে ছাত্র জনতা মিলে সে দায়িত্ব নিয়েছে। কারণ আমরা জুলাই ছাত্ররা রাজপথে নেমেছে যে এই দেশে আরজন কোনো খুনি ফ্যাসিস্ট এই দেশে আর আসতে না পারে, রাজনীতি করতে না পারে। কিন্তু খুনি ফ্যাসিস্টদেরকে রাজনীতি থেকে মুক্ত করতে হলে তাদের দোসরদেরকেও মুক্ত করতে হবে। তার জন্য আমরা ছাত্ররা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশে যতগুলো ফ্যাসিস্টের দোসররা আছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরাই কি করব, আমরাই এগিয়ে পুলিশের হাতে কি করব, সহায়তা করব। এবং তার প্রেক্ষিতে কিন্তু নওশাদ জামানকে 3 জুলাই তাকে তার আগ্রাবাদ মেঘনা পেট্রোলিয়ামের সামনে অবস্থায় যখন ছাত্র জনতা তাকে ধাওয়া দেয়, সে দৌড় মারে। এক পর্যায়ে তাকে ছাত্র জনতা ধরে কোনো মব করে নেয়। যদি মবের একটা প্রশ্ন উঠছে, যদি ন্যূনতম কোনো প্রমাণ থেকে থাকে আপনাদের কাছে, সেটা আমাদেরকে দিবেন এবং আমরা উপকৃত হবে। সেটা অন্যায়ভাবে একটা নিউজ চ্যানেল, আমি বলবো না, বলে ফেলি, আজকের একটা কণ্ঠ নাকি একটা আজকের পত্রিকা নাকি একটা, সেখানে বলছে যে মব সৃষ্টি করে নওশাদ জামানকে কোতোয়ালি থানা হস্তান্তর করা হয়েছে। কিন্তু সেখানে কোনো মবের কোনো প্রশ্নই নাই। তাকে ধরে ছাত্র জনতা কোতোয়ালি থানায় সোপর্দ করেন, এবং তাৎক্ষণিক সেখানে জামাতের কিছু শিবিরের কিছু পোস্টেড নেতা তাকে তবদির করার জন্য যায়, এবং কোতোয়ালি থানায় সিসি ক্যামেরা আছে, সেটা দেখতে পারেন কারা যায়। তারা অনেক চেষ্টা করছে, কিন্তু তাৎক্ষণিক আমাকে কোতোয়ালি থানা ওসি ফোন দেয় যে নিজাম, বিষয়টা কী করা যায়। আমি কিছু, সে যদি প্রমাণিত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, আর যদি প্রমাণিত না হয় তাকে ছেড়ে দেন। কিন্তু ওসি তার যথেষ্ট এভিডেন্স পাইছে। ইতিমধ্যে তার 12/3/2025 সালে 12/3/2024 একটা হত্যা মামলায় সে আসামি, 2 নম্বর আসামি, সেটা যাত্রাবাড়ি। সেই ইয়াটাও আমাদের অলরেডি কোতোয়ালি থানা অবগত আছেন।
তাহলে একজন পোস্টেড আওয়ামী লীগের নেতা কিভাবে জামাতের নেতা হয়, এটি আপনাদের কাছে প্রশ্ন আমার। আমি যথেষ্ট এভিডেন্স আপনাদেরকে অলরেডি এখানে শো করছি, দেখিয়েছি। আচ্ছা ভাই, আরেকবার একটু যদি বলেন যে অভিযোগটা যেটা উঠছে যে চাঁদাবাজি, আচ্ছা। কোটি টাকা যেটা চাঁদাবাজি, দেখেন প্রথমে 10 লাখ, জি আমি ক্লিয়ার করার জন্য এসেছি। প্রথমে 10 লাখ টাকার একটা আমার নামে অভিযোগ আসে, আমি চাঁদাবাজি করছি, সেটার কোনো এভিডেন্স তারা দেখাতে পারে নাই। আপনার কর্ণফুলী মিডিয়া নামে একটা পেজ, যাদের কোনো নাম্বারও নাই, যাদের যোগাযোগ করো নাম্বারও নেই, একটা বই4 মিডিয়া যেটাকে বলবো, তারা আমার নামে 10 লাখ টাকার একটা অভিযোগ এনেছে চাঁদাবাজির, কিন্তু সেটা কোনো প্রমাণ আজ পর্যন্ত দিতে পারে না। তারপরে তারা একটা ভিডিও আছে 6 মিনিটের, সেটা আমি অলরেডি প্রমাণ দিয়ে দিছি। সেটা অন্য একটা ভিডিও, সেই ভিডিওকে কোতোয়ালি থানায় এনে আমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করেছিলেন। এবং তারপরে তার ওয়াইফ, তিনি আমার নামে 2 কোটি টাকার একটা অভিযোগ নিয়েছেন। কিন্তু আপনাদের সাংবাদিকের কাছে আমার প্রশ্ন, এই মহিলার সাথে, এই ভদ্র মহিলার সাথে কি আপনারা যোগাযোগ করতে পেরেছেন? কারণ অলরেডি আমি জানি যে এই নাম্বারটা বন্ধ, সবাই চেষ্টা করতেছে তার সাথে যোগাযোগ করার জন্য। তাহলে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন, যে তার স্বামীকে বাঁচানোর জন্য হলে তো সর্বোচ্চ তিনি চেষ্টা করবেন। তিনি আমার নামে যে ইলিগেশন আনছেন 2 কোটি টাকার, সেই অভিযোগগুলো কতটুকু সত্য সেটা প্রমাণ করবেন, কিন্তু তিনি এখনও পারেন নাই, ব্যর্থ। এটা সম্পূর্ণ একটা মিথ্যা। আমাকে ফাঁসানোর জন্য আমি চ্যালেঞ্জ করলাম, ওই ভদ্র মহিলার প্রতি আমার সম্মান রেখে আমি প্রশ্ন করি যে আপনি আগামী 2 ঘন্টার ভিতরে আপনি পর্যাপ্ত তথ্য উপাত্ত নিয়ে আপনি উপস্থাপন করবেন, অন্যথায় আমি নিজামুদ্দিন, আমার প্ল্যাটফর্মের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে, আমি প্ল্যাটফর্মের সাথে আমি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব, এবং ব্যক্তি নিজামুদ্দিন হিসাবে আমার একটা ইমেজের ক্ষুণ্ণ হয়েছে, সেই জন্য আমি আইনি ব্যবস্থা নিব। আচ্ছা, আরেকটা বিষয় আমরা গেলাম, এটা আপনার মূল জায়গাটা হচ্ছেন, এটা কি কোনোভাবে আপনি ব্যাখ্যা করতে পারেন যে আপনাদের এই দায়িত্বটা দেখেন, কেউ দিয়েছে? আপনারা বলেন আমরা সিদ্ধান্ত নিছি, আপনারা সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখেন কি? আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে বলতেছি। এটাকেই মব বলে, আপনি একটু হ্যাঁ, 5ই আগস্টের পরে দেখেন পুলিশ কিন্তু 70% পুলিশ কিন্তু তারা কর্মে ফিরে আসতে পারে না, তাদের ভিতরে একটা ভয় ছিল। তাদেরকে আমরা ইন্সপায়ার দিয়ে, তাদেরকে আমরা মনোবল চাঙ্গা করে তাদেরকে আবার মাঠ পর্যায়ে এনেছি। আনার পর তারা আমাদের কাছে একটাই বলতো যে তোমাদের সহযোগিতা চাই, তোমাদের সহযোগিতা লাগবে। ঠিক আছে, আমরা আমাদের সহযোগিতাটুকুই করতেছি আমরা। যেমন আপনি বললেন যে মবের একটা ফুটেজ আমাকে দেন প্লিজ, যে নওশাদুজ্জামানকে যে মব করছে, যদি একটা ভিডিও ফুটেজ থাকে তাহলে আমার যে শাস্তি হওয়ার কথা সেই শাস্তি আমি মাথা পেতে মেনে নিব। আমরা প্রশ্ন করেছি এই অধিকারটা আপনার আছে কিনা। দেখেন, 5ই আগস্টের আগে যারা আমার ভাইদেরকে আপনাদের সামনে দেখেছেন নির্বিচারে গুলি চালিয়েছে, হত্যা করেছে, পুলিশের চেয়ে বেশি ছাত্রলীগ আওয়ামী লীগ আমার ভাইদেরকে হত্যা করেছে, তাদের ব্যাপারে কোনো পারমিশনের ব্যাপার নাই। কারণ তাদের ব্যাপারে আমরা তাদের ব্যাপারে আমাদের ন্যূনতম কোনো ছাড় নাই, এবং তাদের বিরুদ্ধে আমাদের 0 টলারেন্স চলবে। এটার জন্য কারো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই, কারণ তারা এখন অলরেডি এক নিষিদ্ধ সংগঠন, এবং আওয়ামী লীগের কার্যক্রম অলরেডি নিষিদ্ধ করে দিয়েছে। তাহলে একজন নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মীকে ধরতে আমার মনে হয় না যে পারমিশন লাগে। তারপরে দেখেন, আপনি যেটা বলছেন যে মব, আমরা দেখেন, আপনি যদি ভিডিও কোথাও মবের যদি একটা ভিডিও থাকে, আমি বারবার বলতেছি আমাকে দেন, তাহলে আমি নিজামুদ্দিনে আমার সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমি ব্যবস্থা নিব। আচ্ছা ভাই, কেন্দ্রীয় কমিটি থেকে যেটা পদ থেকে আপনাকে স্বাভাবিকভাবে বহিষ্কার করলো, এটা একটু বহিষ্কার করলো। দেখেন, শোকজ করেছে। আমি ওদের এই সিদ্ধান্তকে আমি সম্মানের সহিত আমি করে গ্রহণ করেছি, কারণ তিনি আমাদেরকে 3 দিনের সময় দিয়েছেন। আমি অলরেডি আমার সব এভিডেন্স আমি সংগ্রহ করে রেখেছি। আমি আজকে রাতে হয়তো আমি ঢাকা মুভ করে আমার এভিডেন্সগুলো আমি শো করব। আশা করি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্টে দেখতে পারবেন। এবং অলরেডি আমার নামে যে একটা ভিডিও ভাইরাল করেছে সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি, এবং যে 2 কোটি টাকার চ্যালেঞ্জ আমি 2 ঘন্টা আলটিমেটাম দিয়েছি, তিনি প্রমাণ করবেন, আর নাহলে তার বিরুদ্ধে আমি অলরেডি বলে দিয়েছি কী কী ব্যবস্থা নিব। আর কোনো প্রশ্ন? জি বলেন। তার স্বামীর কাছ থেকে শুনেছেন 2 কোটি টাকা আপনি দাবি করেছেন, এই বিষয়ে আপনার বিরুদ্ধে অতীতে কোনো ব্যবস্থা সেই নওশাদুজ্জামান নিয়েছিল কিনা আপনার জানা মতে সেই কথা আছে কিনা? দেখেন, যদি এরকম কোনো রিলেটেড 2 কোটি টাকা যদি তার সাথে আমার কোনোদিন দেখাও হয় না, নওশাদুজ্জামান বলেন, তার ওয়াইফ বলেন, তারা আমাকে চিনবও না, ঠিক আছে। কিন্তু যে 2 কোটি টাকা তার ওয়াইফ অভিযোগ তুলেছেন, কিন্তু সেটা নওশাদুজ্জামান খুব ভালো করে জানবেন তিনি আমাকে চিনেন কিনা। এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট একটা উদ্দেশ্য প্রণীত, যে আমাকে কোনো দিক দিয়ে ফাঁসাতে পারতেছে না। কারণ আমি সেই জুলাই আন্দোলনের পর থেকে
দীর্ঘ 1 বছর পেরিয়ে গেছে। আপনার সাংবাদিকদের কাছে আমার প্রশ্ন, আমার কোনো অভিযোগ, আমার কোনো কিছু আজ পর্যন্ত পেয়েছেন কিনা? কিন্তু যাই এই সম্প্রতি যে 2 দিন ধরে যে অভিযোগগুলো আমার কাছে আমার উঠেছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু সেগুলো কি আপনারা অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। সম্পূর্ণ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত একটা গোষ্ঠী। আপনার আরেকটা প্রশ্ন ছিল, আপনি বলছেন নওশাদ জামান আপনাকে চেনে না, তার স্ত্রী আমাকে চেনে না। তাহলে যেহেতু আমাদের মধ্যে পরিচিত না, এই ভিডিও যদি নওশাদ জামান বিভিন্ন মাধ্যমে দিয়ে থাকে, কেন এই শত্রুতা, কেন আমাকে হয়রানি বা অপপ্রচারের জন্য কি উনি কি কন্ট্যাক্ট নিয়েছেন, এ ধরনের কোনো কিছু না অন্য কোনো বিষয় আছে? সেটা দেখেন, আমি অলরেডি আবারও বারবার বলি, দেখেন যে ভিডিওটা সম্পূর্ণ পার্সোনাল একটা ভিডিওটা কোথায় করা হয়েছে এবং কোথায় নাম উল্লেখ করেছে, দুইটা আমি ক্লিয়ার করে দিয়েছি। তিনি চেয়েছিলেন যে 3 জুলাই তাকে যখন কোতোয়ালি থানায় ছাত্র জনতা এনে পুলিশের হাতে তুলে দেন, তখন তিনি আমাকে বারবার আমার দিকে অভিযোগটা তীরে আনেন। কিন্তু আপনি কোতোয়ালি থানার ওসিকে জিজ্ঞাসা করতে পারেন যে সেখানে কোনো আমার নেই। আমি এতটুকু বলছি আমার দায়িত্বশীল জায়গা থেকে, যে তিনি যদি অভিযুক্ত হন, তিনি যদি ফ্যাসিস্টের কোনো কেউ হয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। কিন্তু তিনি যদি ফ্যাসিস্টের কেউ না হয়ে থাকেন, তাহলে আপনারা ছেড়ে দিতে পারেন। আমার এতটুকুই ছিল। একটা প্রশ্ন ছিল যে আমার জি। জি। সেটা হচ্ছে আমরা ভিডিওতে দেখলাম খুরশেদ নামে একজন কথা হয়তো শোনা গেছে, আর সম্প্রতি উনি যতটুকু জানলাম সেটা হচ্ছে উনি বিএনপির মহানগর কমিটির সদস্য। জি। উনি আমাদের কাছে একটা অভিযোগ করেছেন যে ওনাকে ফাঁসানোর জন্য আপনি সিরিয়াস বিভিন্ন জায়গায় গিয়েছেন, কিছু করে আমাদেরকে দিয়েছেন। জি। আসলে ভিডিও এটার সাথে নওশাদ জামালের কানেক্টর নাই সেটা ঠিক আছে, কিন্তু বিএনপির ওই নেতার অভিযোগের ক্ষেত্রে আপনি কি বলতে চান? দেখেন, জুলাই আন্দোলনে কিন্তু বিএনপি সহ জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্ট বাদে সব দল কিন্তু আমাদের সাথে একসাথে আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন করেছি। কারো অবদান আমরা অস্বীকার করতেছি না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু যে খোরশেদের বিষয়টা, এটা আসলে আজকে সংবাদ সম্মেলনে এখানে আমার সম্পূর্ণ যে 10 লাখ এবং 2 কোটি টাকা একটা ইস্যু উঠছে, সেটা ক্লিয়ার করার জন্য আছি। এবং ওই বিষয়টা যদি আমি অবগত না, যেটা বলছেন, তারপর আমি আপনার সাথে পার্সোনালি সেটা কি বলবো, কথা বলবো। কিন্তু এটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক প্রশ্ন ভাই, এটা আর কি।